এক ধাক্কায় 26,000 জনের চাকরি বাতিল। মূলত বলা হচ্ছে চাল এবং কাঁকড় বাছাই করতে না পেরে এক ধাক্কায় পুরো প্যানেল 2016 পুরো প্যানেল বাতিল করে দেওয়া হচ্ছে। আপনারা কি বলছেন সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে, সিবিআই এর ভূমিকা নিয়ে, এবং সবথেকে বড় যাদের যে দুজন আইনজীবীর নাম, বর্ষেন আইনজীবীর নাম উঠে আসছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম, তাদের ভূমিকা নিয়ে আপনারা কি বলছেন? দেখুন, এই পুরো ব্যর্থতা, আমরা তো মানে একদম সিম্পলি বলি, আমরা তো পড়াশোনা করেছি, বিএ অনার্স এমএ বিএড সম্পূর্ণ করেছি। এসএসসি কমিশন যেমন গেজেট প্রকাশ করেছিল, যে সমস্ত নিয়ম বলেছিল সেই সমস্ত নিয়মগুলোকে অতিক্রমণ করে আমরা চাকরি পেয়েছি। এখন নিয়মটা ভঙ্গ করলো কে? নিয়ম তো আমরা ভঙ্গ করিনি। আমরা তো মানে পরীক্ষার্থী হিসাবে পরীক্ষায় বসেছি, পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি। 7 বছর হলো পরীক্ষা করছি, আমাদের ছোট সন্তান আছে, পরিবার আছে। এটা একটা আলাদা প্রসঙ্গ, এটা আমাদের জীবন এবং নিজস্ব ব্যক্তিগত জীবন জীবিকার প্রশ্ন। কিন্তু এখন বিষয় হচ্ছে, ওই যারা পরীক্ষাটা নিয়েছে, যারা সিলেকশন প্রসেসটা ভুল করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। তাদের কারো চাকরি যায়নি। যাদের নির্দেশে হয়েছে তাদের চাকরি যায়নি। যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের কোনো রকম শাস্তি হয়নি। তারা শাস্তি করেছে বলে আজকে আমাদের আবার পুনরায় পরীক্ষাতে বসতে বলা হচ্ছে। কিন্তু এই 7 বছর অতিক্রান্ত হওয়ার পরে কারো কি সেই মেধা, কারো কি সেই পড়াশোনার যে ধারাবাহিকতা, সে বিষয়টি থাকে? 1 নম্বর বিষয়। আর এগুলো এখন যদি বলা হয় কোনো আইএএস অফিসারকে বা কোনো ডব্লিউবিসিএস অফিসারকে, আমরা হঠাৎ করে যদি তার চাকরিটা চলে যায়, 3 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে আবার তাকে পরীক্ষায় বসতে হবে, তারা কি সেটা পারবে? যে সমস্ত আইনজীবীরা আছে, বড় বড় বিচারপতিরা আছে, তাদের যদি হঠাৎ করে চাকরিটা চলে যায় আর যদি বলা যায় 3 মাসের মধ্যে আপনি পরীক্ষায় বসুন, তাহলে কি সেটা হবে? পরীক্ষাটি হবে? সেটা কতটা কাম্য? এটা শুধু আমাদের পরীক্ষা নয়, এটা কিন্তু সমগ্র ব্যবস্থার প্রতি কিন্তু এক প্রকার বলা যেতে পারে নেতিবাচক একটা প্রভাব পড়বে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা ছিলেন তাদেরকে তো বাছাই করে আলাদা করা হয়েছে এবং বলা হচ্ছে তারা আর কোনোদিনও পরীক্ষা দিতে পারবে না। তো বাছাই যখন করা হয়েছে, তাহলে পুরো প্যানেল বাতিল করা কেন হলো? এখানে একটা প্রশ্ন, মানে এখানে বলা যেতে পারে যে পরস্পর বিরোধী মন্তব্য। একদিকে বলছে যে বাছাই করা সম্ভব নয়, অপরদিকে বলছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে আলাদা করে তাদেরকে আবার বেতন ফেরত দিতে হবে। তাহলে আমরা তো কোনো টেন্টেড নই, আমরা আনটেন্টেড, আমাদের কোনো রকম চিহ্নিত করা যায়নি। তাহলে আমরা পরীক্ষায় কেন বসবো? নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, যাদের বেতন ফেরত দেওয়ার কথা বলছে, তাহলে ওরা দুর্নীতিযুক্ত, আমরা তো দুর্নীতিযুক্ত নই। তাহলে মানে আমাদেরকে কেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে? এটা একটা গভীর চিন্তার বিষয়। সুতরাং সব দিক থেকেই বলা যেতে পারে যে আদালতের রায়ের মধ্যেও কিন্তু কোনো স্পষ্ট বিষয়টি নেই, পরস্পর বিরোধী আছে। সুতরাং বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন এবং যারা সঠিকভাবে চাকরি দিয়েছে তাদেরকে পুনর্বহাল রেখে, যারা টেন্টেড দুর্নীতিগ্রস্ত তাদেরকে পরীক্ষা নেওয়া হোক। এই যে পুরো যে ব্যাপার হলো আজকে এবং যে রায় হলো, সেই রায় নিয়ে ভবিষ্যতে আপনারা কি ভাবছেন? দেখুন, ভবিষ্যৎ কোন পথে যাবে, কি এগোবে, আগামীকাল কি হবে, এই বিষয়ে আমরা কিন্তু অনিশ্চিত। আমরা জানি না আমাদের আগামী দিন কি হবে। ফলে তো আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, একটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের এই প্রতিটা মুহূর্ত অতিক্রমণ করছি। এখনও আমাদের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিরা আছে তারা কোনো রকম কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এবং আমাদের দিদি একটু আগে বৈঠকে বসেছিলেন, তিনি বৈঠকে জানালেন যে আমরা পাশে আছি। কিন্তু এই পাশে থাকার বার্তাটা অনেক আগে থেকে নিলে অতি উত্তম হতো। আজকে আমাদের এই জীবন সায়নে উপনীত হতো না। হ্যাঁ, আমরা আজকে যে একদম জীবনের শেষ লগ্নে, মানে আমাদের জীবন এবং জীবিকার শেষ লগ্ন এটাই, চাকরি চলে যাওয়া মানে আর কি? আমাদের তো এটাই জীবনের মানে একমাত্র পথ বেঁচে থাকবার। তো সেটা যদি চলে যায়, এখন দিদি যদি বলে যে আমি পদক্ষেপ নেব, আর আমরা কিন্তু তার কাছে অনেক আগে গেছি, বারংবার গেছি, আন্দোলন করেছি, পুলিশ লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে এসেছে আমাদেরকে মারবার জন্য। এগুলো সব প্রশাসনের থেকেই হয়েছে। তা সেটা না করে যদি বলতো এদের অভাব অভিযোগগুলো একটু শোনা যাক, কি বলতে চায় শুনি, তাহলে আজকে এই দিনটা কখনোই দেখতে হতো না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোমা দেবী চাকরি আছেন, যেহেতু তিনি ক্যান্সার আক্রান্ত একজন পেশেন্ট, তো তার চাকরি আছেন এবং দেখা যাচ্ছে যে আপনারা সকলে একেবারে ভেঙে পড়লেন, আপনাদের মেরুদণ্ড একেবারে ভেঙে পড়লো। সেদিক দিয়ে কি দেখছেন যে উনি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট, ওনার চাকরি আছেন, কিন্তু আপনাদেরও তো বাড়িতে জীবন জীবিকা একেবারে স্তব্ধ হয়ে যাচ্ছে? আপনারা দেখুন, আমার মায় হার্টের পেশেন্ট, তার জীবনদায়ী ওষুধ না দিলে মা
মানে অত্যন্ত সংকটে অবস্থায় চলে যাবে। আমার একটা শিশু কন্যা আছে, সে সবে স্কুলে যেতে শুরু করেছে, বাড়িতে বৃদ্ধ বাবা আছে, আমার নিজের পরিবার আছে। তো তিনি ক্যান্সার পেশেন্ট, যেমন আমরাও কিন্তু নানা রকম সংকটময় পরিস্থিতিতে পড়ে আছি। আমার নিজেরও একটা ইএমআই আছে, ছোট বাড়ি করেছি, সেটার থেকে ইএমআই কাটে। তাহলে সামগ্রিক দিক দিয়ে রোগ বা অসুখ বিসুখ এই সমস্ত কিছু আমার একা মাত্র আর্নিং মেম্বার, তাহলে আমি কিভাবে চালাবো পরিবার? আমি সে না ক্যান্সার আক্রান্ত, তাহলে আমরা তো আরও গভীর সমস্যায় পড়ে আছি। তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? সে ঠিক আছে, মানবিক দিক দিয়ে তার চাকরি বজায় থাকুক, আমরা অবশ্যই চাইবো। কারো যেন চাকরি না যায়, মানে কারো বলতে যারা যোগ্যভাবে পেয়েছে তাদের চাকরি যেন না যায়। আর যারা অসৎভাবে পেয়েছে তারা তো জানেই তারা অসৎভাবে পেয়েছে, ফলে তারা কিন্তু আগে থেকে অনেক অ্যালার্ট। আমরা কিন্তু অত অ্যালার্ট ছিলাম না, কারণ আমরা জানি আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, আমাদের চাকরি যাবে না। আমরা কিন্তু এই দৃঢ় সংকল্প নিয়েছিলাম। ফলে এইভাবে হঠাৎ মানে বজ্রাঘাত আমরা কিন্তু মেনে নিতে পারছি না, এবং আমাদের জীবন কিন্তু একদম মানে সায়ন্যে উপনীত হয়েছে। আমরা দিশাহীন হয়ে পড়েছি, আমরা কর্মহীন অবস্থার মধ্যে দিয়ে এখন কিভাবে চলবো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ অস্পষ্ট। আর 7 তারিখে যে নেতাজি ইন্ডোরে দেখাটা করবেন বলছেন, সেই ব্যাপারে আপনাদের কি মতামত? না, তিনি বলেছেন দেখা করবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখা করে যদি কোনো ইতিবাচক জাজমেন্ট আসে তাহলে তো খুব ভালো বিষয়। কিন্তু আগেও শিক্ষামন্ত্রী বলেছিল যে আমি তোমাদের বিষয় দেখছি, তারপর কমিশনের চেয়ারম্যান বলেছে আমি তোমাদের বিষয় দেখছি, সবাই শুধু দেখছে। এই দেখাটা যেন শুধু দেখাতে পরিণত না, কোনো একটা ওয়ে আউট যেন বের হয়, যেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের যেন পুনরায় আবার চাকরিতে বসতে পারে, এটাই বিষয়। কারণ এখন যারা আইএএস অফিসার আছেন তাদের যদি বলা হয়, বা ডব্লিউবিসিএস অফিসার আছেন তাদের যদি হঠাৎ করে বলা হয় যে তোমরা আবার পরীক্ষায় বসো 3 মাসের মধ্যে, তারা যেই প্রাপ্ত নম্বরটা পেয়েছিল সেই নম্বর পেয়ে একই মানদণ্ডে আবার চাকরিটা টিকিয়ে রাখতে পারবে? আগে বলুন তো। আমাদের 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অবলীলাক্রমে বলে দেওয়া যায় যে আমরা আবার পুনরায় চাকরি বসবো, চাকরি সেট আপ করে দেবো, এগুলো বলা অনেক ইজি, কিন্তু পুনরায় জয়ী হওয়া মানে পুনরায় র্যাঙ্ক করা অতটা ইজি নয়। এটা ক্লাস টেস্ট নয় যে 100-র মধ্যে 30 পেলে পাস, এখানে সর্বোচ্চ নম্বর পেতে হয়, যেখানে 100-র মধ্যে 99-98 পেলে তবে কোয়ালিফাই করা হয়। সুতরাং বিষয়টাও তো ইজি নয় যে বললাম আর হয়ে গেল। সুতরাং এটা একটা কঠিন ব্যাপার। আমি বলবো যেন এই রকম আজে বাজে কোনো চিন্তাভাবনা না করে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদের সঠিকভাবে স্কুলে পাঠানো। আপনার নাম, স্কুল আর ডিস্ট্রিক্টের নাম? আমার নাম হচ্ছে সাগর মণ্ডল, প্রফুল্লনগর বিদ্যামন্দির, হাবড়া। এটা মাননীয়ার কাছে অনুরোধ থাকলো সে বিষয়টি পুনরালোচনা করুন, কারণ প্রত্যেকের বয়স হয়ে গেছে, সিনিয়র হয়ে গেছে, সবার একরকম পড়াশোনার গতি স্পিরিট সবসময় একই রকম থাকে না, পরিবর্তিত হয়। শুধু আমার জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি বিএ অনার্সে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস, বিএডে ফার্স্ট ক্লাস পেয়ে এই মানে সাদা খাতায় যারা জমা দিয়েছিল তাদের সাথে কম্পিটিশন করে স্বচ্ছভাবে নিযুক্ত হওয়ার, কিন্তু সময় অতিক্রান্ত হয়েছে, বয়স পরিবর্তন হয়েছে, পরিবার হয়েছে, ফ্যামিলি হয়েছে, ফলে অনেক প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হয়েছে জীবনে। ফলে ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত টাফ, কিন্তু তার সত্ত্বেও আমি মাননীয়ার কাছে নিবেদন করব বিষয়টি যিনি বিবেচনা করে দেখেন, পরিমার্জন করেন।